তোমরা একটা অঙ্কের প্রবলেম বলছো, আমি সেটা আগে একটু বলে দিচ্ছি। তারা কক্সবাজারে বলছে 5 ডিজিটের নাম্বার। ভেড়া তোমরা হয়তো জানো যে আমাদের ঢাকায় কিন্তু 7 ডিজিটের, বর্তমানে 8 ডিজিটও মনে হয় ইউজ হইতেছে। আমার বাসার ফোন নাম্বারটা হলো 8 ডিজিটের, অনেক বাসায় মনে হয় 7 ডিজিট আছে, কিন্তু কক্সবাজারে তো আর এত ফোন নাই, মাত্র 5 ডিজিট। তো আমাকে বলো, এই কথাটা সবাই জেনে রাখো যে মোবাইল ফোনের ক্ষেত্রে ভেড়া প্রথম অঙ্কটা শূন্য ডেডিকেটেড করা হয়েছে কেন জানো? এটা প্রথম অঙ্কটা শূন্য যদি হয় তাহলে এটা তারবিহীন বা ওয়্যারলেস মিডিয়াম বোঝায়। এই কারণে দেখবা যে সকল মোবাইল ফোনের নাম্বার 0 দিয়ে শুরু। কিন্তু ভেড়া মনে রাখবা যে টিএনটি ফোন বা যেটা ওয়্যার কমিউনিকেশন হয় যেখানে, সেখানে প্রথম অঙ্কটা শূন্য হইতে পারবে। তাহলে প্রথম অঙ্কটা যদি শূন্য হইতে না পারে, তাহলে বলতো এই অঙ্কটা এখানে কয়টা অঙ্ক হইতে পারে? শূন্য ছাড়া আর কয়টা অঙ্ক আছে? 9টা। 9টা। 9টা, 1 2 3 4 5 6 7 8 9। আর বলতো বাকি সবগুলা যে কোনো ডিজিট হইতে পারবে না? পরের গুলা শূন্য হইতে সমস্যা আছে? পরের গুলা কি 0 হইতে কোনো প্রবলেম আছে? নাই। তাহলে পরের পরের প্রত্যেকটা অঙ্ক 10টা অঙ্ক করে করে হইতে পারে। সেক্ষেত্রে বলতো মোট টেলিফোন নাম্বার কত হবে? 9 × 10⁴। 9 × 10⁴, মানে 90,000টা ধরে করেছিলাম, জিরোটা আমি মানে না, জিরো ধরে মানে হ্যাঁ হ্যাঁ, আমি এটাই বলে রাখলাম যে টেলিফোন যেহেতু বলছে, টেলিফোনের প্রথম ডিজিটটা কোনোদিন শূন্য হবে না, মোবাইল ফোনের প্রথম ডিজিট শূন্য হয়। বুঝতে পারছো? জি স্যার। ওকে, আর কারো কোনো প্রবলেম আছে কোনো ম্যাথে? ভেড়া উইলিংলি তোমরা যদি আমাকে বলতা তাহলে আমি কিন্তু করাই দিই। আমার কাছে পুরো চ্যাপ্টারের নোট আছে। আমি তোমাকে বলি, এর আগে 2টা ব্যাচকে, ব্যাচ 1 আর 2, যাই হোক তোমরা এখন 2 হয়ে গেছো লাকিলি। তো ব্যাচ 1 আর ব্যাচ 2 তে একটা খিলগাঁওয়ের ব্যাচ যেটা 4 এখন, সেটা ব্যাচ 2 ছিল। তো ওদেরকে আমি পুরো চ্যাপ্টার করাইছি 1 আর 2 এ, 5.1 5.2। ওদের ওদের হোমওয়ার্ক গুলো আমার কাছে আছে। তোমার যদি পার্টিকুলার কোনো অঙ্কের প্রবলেম থাকে যে ভাই আমি এইটা করতে পারি না, তুমি আমাকে বইলো, আমি সেটা তোমাকে সেন্ড করে দিব। অঙ্কটা দেখলে আই হোপ তোমরা বুঝে যাবে। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। জি স্যার। ফাইন। যদি কোনো অঙ্কে আমি মোটামুটি ম্যাক্সিমাম অঙ্কই করাই দিছি, 90% অঙ্ক তো আমিই করাই। তো যাই হোক, 5.2 চ্যাপ্টারটা শুরু করতেছি। গতদিন মাত্র একটা অঙ্ক করছিলাম আমরা। হ্যাঁ, তোমাদের হয়তো মনে আছে, 1-এর 3 নাম্বার বোধ হয়, তাই না ভেড়া? তো 1-এর আজকে 4 নাম্বার ম্যাথটা করব। তার আগে তোমাদের একটু ফর্মুলাটা তোমাদের সাথে শেয়ার করতেছি। ভেড়া তোমাদের এই সূত্রের শিটটা গ্রুপে অলরেডি দিছি। তোমাদের পড়াইছি কি কি? 1 আর 2, তাই না ভাইয়া? n সংখ্যক ভিন্ন জিনিস হতে r সংখ্যক জিনিস একবার করে। ভেড়া এই ওয়ার্ডটার কথা মনোযোগ দিয়ে শুনো। বাছাই, বাছাই বলতে হচ্ছে চুজ বুঝায়, ইংরেজিতে চুজ বলে। তো সেটা হবে এনসিআর। এরা অনেকেই আমাকে বলে যে ভাইয়া আমার বিন্যাস আর সমাবেশের মধ্যে প্যাচ লেগে যায়, তো প্যাচ যেন না লাগে সেই কারণে আমি একটা কিওয়ার্ড তোমাদের লিখে দিতেছি। এরা সংখ্যা গঠন, এই কথাটা মনে রাখবা, প্লাস শব্দ গঠন, এই 2টা ওয়ার্ড যদি লেখা থাকে বা সাজানো, এই 3টা ওয়ার্ড, এটা মানে বিন্যাস। আর যদি বলা হয় দল গঠন, কমিটি গঠন আর বাছাই, এই 3টা দ্বারা বুঝবা সমাবেশ। এরা অনেকেরই মাথায় প্রশ্ন আসতে পারে, আচ্ছা সংখ্যা গঠন শব্দ গঠনে মানে যদি বিন্যাস হয় তাহলে দল গঠন কমিটি গঠন কেন বিন্যাস হইল না? ভেড়া তোমরা আমাকে একটু বলো, সাপোজ বাংলাদেশ ন্যাশনাল টিমে 16 জনকে প্রাথমিকভাবে বাছাই করলাম, তারপরে যখন আমি খেলা খেলি, মানে খেলার আগের দিন কি 11 জনের নাম সিলেক্ট করা হয় না? সবাইকে আমার কথা বুঝছো? তো এখন আমাকে বলো, সাকিবের নাম ফার্স্টে না দিয়া লাস্টে দিলে কি কোনো প্রবলেম আছে?
মানে এটা কি আলাদা কোনো টিম হবে? না ভাইয়া। তার মানে ভেড়া এই জিনিসটা যে কোটি টাকার এখন একটা কথা বলতেছি, যখন পজিশন ইজ এ ফ্যাক্টর তখন হইল বিন্যাস, আর যখন পজিশন ইজ নট এ ফ্যাক্টর তখন হইল সমাবেশ। ভেড়া বলতো সংখ্যার ক্ষেত্রে পজিশনটা একটা বড় ফ্যাক্টর না? 1 2 3 একটা সংখ্যা, 1 3 2 কি আরেকটা সংখ্যা না ভাইয়া? জি ভাইয়া। সবাই কি বুঝতেছো? এসিটি এটা একটা ওয়ার্ড, সিএটি এটা আরেকটা ওয়ার্ড, কিন্তু ওয়ার্ড গুলা কি একই না? জি ভাইয়া। কি বুঝাইতে পারছো? তো ভাইয়ারা মনে রাখো, দল গঠন, কমিটি গঠন এগুলো মানুষ দিয়ে হয়, তো দ্যাট ইজ ওয়াই এখানে পজিশন ইজ নট এ ফ্যাক্টর, এই কারণে এগুলো হবে সমাবেশ। সংখ্যা গঠন, শব্দ গঠন, এইখানে পজিশন ইজ এ ফ্যাক্টর, এই কারণে এটা হবে বিন্যাস। কোটি টাকার কথা বলে ফেলাইছি, মনোযোগ দিয়ে মনে রাখো এগুলো, হ্যাঁ জীবনে খুব কাজ দিবে। ফাইন, 1 এর 4 নাম্বার ম্যাথ দেয়া আছে n পারমুটেশন r ইকুয়াল টু 240 আর n কম্বিনেশন r 120। বলছে কি এখান থেকে n আর r এর মানটা বের করো। লাস্ট ক্লাসে তোমাদের আমি বিন্যাস আর সমাবেশের মধ্যে সম্পর্ক পড়াইছি, আমার ধারণা ক্লাসের সবার মনে হয় মনে থাকার কথা, আমার ধারণা ভুলও হইতে পারে, এই কারণে আমি তোমাদের সূত্রের শীটটা আবার দেখি। ভেড়া বলো বিন্যাস আর সমাবেশের মধ্যে সম্পর্ক মনে আছে? জি ভাইয়া। n পারমুটেশন r ncr ইনটু ফ্যাক্টোরিয়াল r, লাস্ট ক্লাসে প্রমাণ দেখাই দিছিলাম, তো জানা আছে। n pr ইকুয়াল টু ncr ইনটু r ফ্যাক্টোরিয়াল, মানটা বসাও 240 120 ইনটু r ফ্যাক্টোরিয়াল, ভাগ করলে 2 হয়। ভেড়া একটু জানাবা 2 মানে কি 2 ফ্যাক্টোরিয়াল বলা যায়? জি ভাইয়া। তার মানে আর এর মান কত হবে ভেড়া? আর এর মান হইল 2, খুব সহজে বের করে ফেললাম। আর এর মান তুমি যে কোনো একটাই বসাও, এখান থেকে তোমার n এর মানটাও বের করতে হবে। বলো আবার, আর এর মান যেহেতু 2, তাহলে আমি কি বলতে পারি nc2 হচ্ছে 120? ভেড়া জি ভাইয়া। ক্লাসের কয়জন বলতে পারবা nc2 মানে কি? একজন তো বলো, এনিওয়ান? n factorial by r factorial into r minus না না n না minus না r না না, হ্যাঁ এই n into প্রসেসে যাবে n না, minus 1 বাই 1 into 2, এরা এই প্রসেসে যাবা। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। উপরে n into n minus 1, নিচে 1 into 2। ওকে, আর গুণ করো 2 into 120 240 হইলো, আর গুণ করে দাও n স্কয়ার মাইনাস n 240। বামে চলে আসে, বাকি ক্যালকুলেশন এখানে করি। বলো বামে যদি নিয়ে আসি n স্কয়ার মাইনাস n মাইনাস 240, কে কে এটার মিডল টার্ম বলতে পারবা? 240 কে ভাঙো 1 দিয়ে, একটু চিন্তা করো, কেউ কি পারবা? স্যার 15 আর 16। 15 আর 16, এক্সেলেন্ট। ক্যালকুলেটরে করা যায়, মিডল টার্ম ক্যালকুলেটরের সাহায্যে পারো? তোমরা যদি না পারো ক্যালকুলেটরে কিভাবে করে এটার আমার একটা রেকর্ডিং আছে, ক্যালকুলেটর নিয়ে একটা ক্লাস আমার আছে, সেটা তোমাদের দিয়ে দিব। ক্যালকুলেটরের সাহায্যে কত কিছু করা যায় সেটা একটা ক্লাস আছে আমার, তোমরা চাইলে দেখে নিতে পারো। তোমাদের যে ইএস ক্যালকুলেটর আছে এর সাহায্যে যতগুলা কাজ করা যায়, এটা যদি আমি দেখাই তাহলে আমার 6 থেকে 7টা ক্লাস লাগবে। মানে ক্যালকুলেটর দিয়ে কতগুলা ক্লাস নেয়, মানে কাজ করা যায়, অনেক কাজ করা যায়, চিন্তাই করতে পারো না। দুটা রাশির গুণফল 0 হয় অথবা করলে যে কোনো একটা 0 হবে। বলো হয় n এর মান কত 16 অথবা n এর মান -15, কিন্তু পদ সংখ্যা কি ঋণাত্মক হবে? ঋণাত্মক হতে পারে না ভাইয়া।
n নট ইকুয়াল টু -15, n এর মান হবে 16। অ্যান্সার n ইকুয়াল টু 16 আর ইকুয়াল টু 2, এটাই বের করতে বলছে। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। একটা অঙ্ক দিচ্ছি, বাসায় করো। NPR 30, NCR 15, NRR এর মান বের করবা বাসায়। সবাই বুঝতেছো? NPR 30, NCR 15 লিখে রাখো। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাই। ফাইন। এবার আমরা একটা গ্রুপ করব। তোমাদের মনে আছে ভেরা, আমরা চ্যাপ্টার 5.1 এ গ্রুপিং করে দিছি, এক জাতীয় অঙ্কগুলো একসাথে করাইছি। তো এখন আমি 5.2 চ্যাপ্টারের ম্যাথ গুলাও, যে অঙ্কগুলো একরকম, আমি সেইগুলোকে একটা গ্রুপ করে দিচ্ছি তোমাদের, সুবিধা হবে। তা মুছে দিই। সবাই কি অঙ্কটা তুলে নিচ্ছ? বুঝছো সবাই এই অঙ্কটা? আচ্ছা ভেরা, তোমাদের মনে আছে ভেরা, তোমাদের আমি বিন্যাস পড়ানোর সময় একটা সূত্র বলছিলাম যে মোট বিন্যাস সংখ্যা হচ্ছে অংশ বিন্যাস সমূহের গুণফল, মনে পড়ে? জি ভাইয়া। তো এইখান থেকে আমি একটা সূত্র এক্সটেন্ড করতেছি তোমার জন্য, সেটা হচ্ছে মোট সমাবেশ বা বাছাই সংখ্যাও হবে অংশ বাছাই সমূহের গুণফল। কিভাবে আমি তোমাকে একটু বুঝায় বলব। সাপোজ আমি বললাম যে ABCD এই 4টা অক্ষর থেকে 2টা অক্ষর বাছাই করো, আর XYZ এই 3টা অক্ষর থেকে 2টা অক্ষর বাছাই করো। কত রকম ভাবে বাছাই করা যায় এখানে বলো তো? 4টা থেকে 2টা, AB AC AD BC BD CD, মোট কয়টা হলো? মোট কয়টা হলো ভেরা একটু বলো? 6টা। 6টা। কারণ কি বলো? 4 কম্বিনেশন 2, 4C2, 4টা থেকে 2টা নিলে 4C2 6 হয়। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাই। XYZ থেকে 2টা নাও, কয় রকম বাছাই করা যাবে বলো তো? XY XZ YZ, মোট কয় রকম হইলো বলো? 3 রকম। 3 রকম, কারণ 3C2 মানে হইলো 3। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ভালো করে শোনো। এখন আমি যদি বলি ABCD 4টা থেকে 2টা এবং XYZ 3টা থেকে 2টা, এই মোট 4টা কত রকম ভাবে বাছাই করা যাবে? তাহলে এইটা একটা বাছাই, এইটা আরেকটা বাছাই। 2টা কি অংশ বাছাই না ভাইয়া? জি ভাই। সবাই আমাকে জানাও। তাহলে মোট বাছাই সংখ্যা হবে অংশ বাছাইয়ের গুণফল। কেমনে দেখো? ABXY ABXZ ABYZ, সিমিলারলি এসির ক্ষেত্রেও 3টা হবে না? জি ভাইয়া। সবগুলির হাত 3টা 3টা করে, বলো মোট কত রকম বাছাই হইতে পারে? 18। গুণ করে দিব ভাই। 18 রকম হবে। 6 × 3 18। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? এখন আমি যে ম্যাথগুলা করব, প্রত্যেকটা ম্যাথে দেখবা যে একাধিক দল আছে। মানে সাপোজ এদিকে আছে ভদ্রলোকে, এদিকে হলো ভদ্র মহিলা, তাহলে আমি ভদ্রলোক বাছাই করলাম, ভদ্র মহিলা বাছাই করলাম। তারপরে মোট টিম বা দল গঠনের উপায় কত হবে ক্লাসের কে বলতে পারবে? বের করে গুণ করে দিব। গুণ করতে হবে। আচ্ছা বলো তো, আলাদা আলাদা ক্ষেত্র থাকলে কি হবে? এইটা তোমাদের পড়াইছি ভাইয়া। যোগ করে দিতে হবে। আলাদা আলাদা ক্ষেত্র থাকলে কিন্তু যোগ হবে। তোমাদের কি মনে আছে সংকেত যখন আমরা পড়ছিলাম যে একটা সংকেত হয়ে গেল এই কেসে, আবার এই কেসে এতগুলো সংকেত, মোট সংকেত সংখ্যা লাস্টে যোগ করছিলাম, মনে আছে? জি ভাই। সবার? তাহলে ভেরা আজকে থেকে মনে রাখবা অংশ বাছাইয়ের ক্ষেত্রে গুণ হবে, আর যদি ক্ষেত্র আলাদা আলাদা হয় সেক্ষেত্রে যোগ হবে। আমি কি বুঝাইতে পারছি? জি ভাই। অঙ্কের নাম্বার বলে দিচ্ছি।
নাম্বারগুলো হলো গ্রুপ 1। ও হেরা, এইটা আমাদের কিন্তু একটা সূত্রে এটা লেখা আছে, একটু দেখা নিচ্ছি। তোমাদের মানে কথার ছলে আমি কিন্তু একটা ফর্মুলা পড়ায় ফেলাইছি, সেটা হলো এটা 6 নাম্বার। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ফাইন। এবারে আসো আমরা ম্যাথে চলে যাই। এই গ্রুপের যেগুলা ম্যাথ আছে নাম্বারগুলো দেখো। নাম্বারগুলো হচ্ছে 3, আমি নাম্বারগুলো লিখে দিই, 5 6 7 8 9। গ্রুপ 1 দিচ্ছি। গ্রুপ 1 হইল ফর্মুলা 6। ফর্মুলা 6 কোনটা? মোট বাছাই সংখ্যা অংশ বাছাইয়ের গুণফল 3 5 থেকে 9, 10 বাদ 11 বাদ 17 18, এইগুলো হচ্ছে গ্রুপ 1। গ্রুপ 2 হচ্ছে ভেড়া ফর্মুলা 4, 2 এর 2 3, 4 এর 1 2 19। তো আজকে আমরা এই দুইটা গ্রুপই করব। সবাই কি বুঝছো? যদিও গ্রুপ কিন্তু আরো অনেকগুলাই আছে। ক্লাসে সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ওকে, এই দুইটা গ্রুপের মধ্যে প্রথমে ম্যাথটা একটু দেখো। আর এখানে আমি লাল কালি দিয়ে হাইলাইট করে রাখি, কমিটি গঠন প্লাস দল গঠন, এই দুইটা কি বুঝাবে? সমাবেশ। এবারে ম্যাথ পড়ো, 3 নাম্বার ম্যাথটা। ভাইয়া কম্বিনেশন আর পারমুটেশন মিলেও তো ম্যাথ আসতে পারে। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই এটা মিলানো অঙ্ক আছে। এরা সবাই একটু 3 নাম্বার ম্যাথটা পড়বা। একটা ব্যাংকের পরিচালক মণ্ডলীতে 8 জন পুরুষ আর 6 জন মহিলা আছে। মোট 8 জন পুরুষ আর 6 জন মহিলা আছে। এখন ওই সদস্যদের মধ্যে 5 জন পুরুষ নিব আর 3 জন মহিলা নিব, এই নিয়ে কত রকম সাব কমিটি গঠন করবো, মানে উপকমিটি। পুরাটা তো একটা কমিটি, 14 জনের কমিটি, 8 আর 6, কিন্তু আমি পুরুষ নিব 5 জন, মহিলা 3 জন, এটা নিয়ে একটা সাব কমিটি গঠন করবো। যারা বলতো কমিটি গঠন মানে কি হবে? কম্বিনেশন। সমাবেশ, কম্বিনেশন। এইবারে আমাকে বলো, এই যে অঙ্কগুলো আমরা ছক করে করবো, যারা ভালো করে শুনো। 3 নাম্বার, নিম্নলিখিত উপায়ে সাব কমিটি গঠন করা যাবে। এরকম একটা ছক, ভদ্রলোক ভদ্রমহিলা। ভদ্রলোক কয়জন? বা ভদ্রলোক তো না, পুরুষ বলছে, ভদ্র নাও হইতে পারে, পুরুষ আর ভদ্র মহিলা। তোমরা খেয়াল করবা, সবসময় ইংরেজিতে যখন বলা হয় লেডিজ এন্ড জেন্টলম্যান, কারণ লেডিস মানেই ভদ্র মহিলা, মানে লেডিজের বাংলা মানেই ভদ্র, কিন্তু ম্যান বললে তার আগে আবার একটা জেন্টল লাগাই দিচ্ছে, বুঝছো? ম্যান হইলে জেন্টল নাও হতে পারে। ওকে, তাহলে পুরুষ হচ্ছে 8 জন, ভদ্র মহিলা 6 জন। পুরুষ নিবা হচ্ছে 5 জন, মহিলা নিবা 3 জন। কমিটি গঠনের উপায় মানে নাইলে লেখা লিখতে হবে অনেক। কেমনে আমি তোমারে বলি, খ্যাত লাগে একদম। 8 জন পুরুষ হতে 5 জন পুরুষ বাছাইয়ের উপায় আছে, 6 জন মহিলা হতে। এর চেয়ে এটা খুবই স্মার্ট উপায়, তাই না? আমি ঠিক বলছি? নাম ভাবলেও গত দিনের ম্যাথটার মতো আর কি, যে পতাকার জন্য আলাদা আলাদা করে নিতে হবে।
না, এখানে একটাই ক্ষেত্র, সামনের অঙ্কগুলিতে দেখবা একাধিক ক্ষেত্র আসবে, বুঝছো? ওয়েট করো। জি ভাই। বলো কমিটি গঠনের উপায় কত হবে? ক্লাসের থেকে বলতে পারবা? কমিটি গঠনের উপায় পারবা মনে হয়? 8 জন থেকে 5 জন। 8C5 into 6C3 1120 হয়। ক্যালকুলেশন করে টাইম ওয়েস্ট করলাম না। 8C5 56, 63 20 হয়, 56 গুণ 20 1120। বুঝছি সবাই ম্যাথটা? পরীক্ষা কিভাবে লিখবো? 100% ঠিক এইভাবে লিখবে। জি ভাই। তবে ভাইয়া তুমি নিশ্চিন্ত থাকো, এই অঙ্ক পরীক্ষায় আসবে না কিন্তু, এত সহজ। পরীক্ষায় আসবে কোনটা তাইলে? এখন করি। এরা দেখছো এটা জীবনও পরীক্ষায় আসেনি, বোর্ডে আসে নাই আজ পর্যন্ত। এবার যে অঙ্কটা করব সেইটা পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। 5-এর 1 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 জন মহিলা সহ, 4 জন ভদ্র মহিলা সহ 10 ব্যক্তির একটা দল। আচ্ছা, 10 ব্যক্তির মধ্যে যদি 4 জন মহিলা হয় তাহলে 6 জন হইল পুরুষ, তাই না ভাইয়া? জি ভাই। আর বলছে যে একটা 5 জনের কমিটি গঠন করতে হবে যাতে অন্তত একটা ভদ্র মহিলা অবশ্যই থাকে। আচ্ছা, পুরুষ 6 জন, চাইলে আমি পারতাম না যে মহিলা নিমই না, 5 জন নিব? জি ভাই। চাইলে পারতাম, কিন্তু আমি এখানে শর্ত লাগাই দিচ্ছি, তাই না ভাইয়া, যে অ্যাটলিস্ট একটা মহিলা থাকবে। আচ্ছা, অ্যাটলিস্ট এইটার মানে একের বেশিও থাকতে পারে না। জি ভাই। সবাই কি আমার কথা বুঝতেছো? তো অঙ্ক এখানে একাধিক ক্ষেত্র আসবে ভাইয়া। একাধিক ক্ষেত্র হইলে কি হয় ক্লাসের থেকে বলতে পারো? যোগ হয়। যোগ হয়। ভাইয়া গ্রুপিংটা কি লেখা আছে তোমাদের কাছে? জি ভাইয়া। সবার কাছে? ফাইন, মুছে দিলাম। আজকে আমরা এই দুটা গ্রুপ করব, নেক্সট ক্লাসে আরো 3টা গ্রুপ আছে, করে ফেলবো, শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের 5.2 শেষ হয়ে গেলে আমরা চ্যাপ্টার 4 সার্কেল বৃত্ত শুরু করব, তারপরে করব ইন্টিগ্রেশন। সবাই বুঝছো আমার কথা? জি ভাইয়া। আর কারো যদি প্রিভিয়াস কোনো চ্যাপ্টারের ক্লাস দেখার প্রয়োজন হয়, আচ্ছা আমি একটা ঘোষণা দিয়ে নিই, সেটা হচ্ছে ভিকারুন্নেসার কেউ যদি থেকে থাকো, ভিকারুন্নেসার মনে হয় পরীক্ষা আছে, তো আমি আগামীকালকে সন্ধ্যা 6:30টায় মূল নিয়মে অন্তরক একটা ব্যাচে করাবো। তো তোমাদের যদি মনে হয়, এটা মনে হয় আছে তোমাদের 9.1 থেকে 9.4, তোমরা চাইলে করে নিতে পারো। মূল নিয়মে অন্তরক তোমাদের ব্যাচে তো পড়াইছি, রিপিট যদি কেউ করতে চাও করে নিতে পারো। সবাই বুঝছো? 5-এর 1 এটা স্টার মার্ক দিয়ে রাখি, ইম্পর্টেন্ট ম্যাথ। 10 ব্যক্তির মধ্যে 4 জন ভদ্র মহিলা, অর্থাৎ 6 জন পুরুষ, 5 জনের কমিটি নিম্নলিখিত উপায়ে গঠন করা যাবে। নিম্নলিখিত উপায়ে গঠন করা যাবে। সব করবো এবার। পুরুষ 6, ভদ্র মহিলা 4, কমিটি গঠনের উপায়। যারা জানতে চাই প্রথম ক্ষেত্রটা কি হবে, অ্যাটলিস্ট একটা মহিলা, তাহলে অ্যাটলিস্ট দিয়ে স্টার্ট করি। তাহলে 5 জনের কমিটি যদি হয় তাহলে পুরুষ কয়জন নিবা? 4 জন। 4 জন। আচ্ছা বলো, অন্তত একজন মহিলা বলছে, তাহলে কি মহিলার সংখ্যা বাড়তে পারে না? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে পুরুষ কত হবে? 3। এরপরেরটা বলো, মহিলা আরো বাড়াইলাম, পুরুষ আরো কমাইলাম, ফাইনালি
মহিলা 4 জনই নিয়ে নিছে, পুরুষ 1 জন। বলো আর কোনো অপশন কি আছে? না ভাইয়া। আর কোনো অপশন নাই, মহিলা আছেই 4 জন, আমি মহিলা তো আর পয়দা করতে পারবো না। তো দ্যাট ইজ ওয়াই 4 জনই হাইয়েস্ট হবে। তো এখানে 4টা কেস। বলো ভাইয়া। স্যার যেহেতু বলছে অন্তত পক্ষে একজন মহিলা, তাহলে তো স্যার তাহলে তো স্যার 5 জন মহিলা নিয়ে গঠন করা যায়, কারণ পুরুষ অন্তত পক্ষে একজন হবে এটা তো বলে নাই। মহিলা আছেই তো 4 জন, মহিলা আছেই 4 জন। আচ্ছা আচ্ছা, সরি স্যার। আমি এটাই বললাম। ওকে, তাহলে বলো একটা একটা করে কেস। 6 জন থেকে 4 জন, 4 জন থেকে 1 জন, কত হবে? ও 64, 15 গুণ 4 60 হয়। এবার এই ক্যালকুলেশন গুলো তোমরা করে নিও। আমার কেন করতে হচ্ছে না জানো? কারণ ধরো এই যে লেখাগুলা, এইগুলা আমি হয়তো 500 থেকে 600 বার লেখা ফেলেছি। তো এইগুলা আমার মানে এগুলো মুখস্থ হয়ে গেছে, এতবার একই অঙ্ক করাইতে পারে। তো এগুলো আমার ক্যালকুলেটর লাগবে না, স্বাভাবিক বিষয়। তোমাদের লাগবে। এবার বলো এই উপায়গুলা কি হবে? যোগ হবে। যোগ হবে, কারণ এইগুলা আলাদা আলাদা ক্ষেত্র, আলাদা ক্ষেত্র যোগ হয়। আর বলতো এগুলা গুণ কেন হয়েছে মাঝখানে? কারণ এগুলো অংশ বাছাই। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। খালি পুরুষ দিয়ে কি কমিটি হবে? খালি পুরুষ দিয়ে কি কমিটি হবে? না ভাইয়া। পুরুষ আর মহিলা মিলায় কমিটি, অংশ বাছাইয়ের গুণফল হয় আর মোট বাছাই যোগ হবে। সুতরাং কমিটি গঠনের মোট উপায় 3টা যোগ করে দিবা, 4টা আছে। 60, 120, 60, 6, 246। বুঝতেছি সবাই? জি ভাইয়া। মানে এই ধরনের আমি আরো 3টা অঙ্ক করব। তো একই অঙ্ক করতে করতে তোমাদের মুখস্থ হয়ে যাবে। মানে তুমি বলা ভাইয়া থামেন, আর করা লাগবে না, তখন আমি থাইমা যাব। কারণ এই রুলের আছে মোট 9টা বা 10টা অঙ্ক। ওকে, এরপরে আমি যে ম্যাথটা করতে যাচ্ছি সেটা হচ্ছে 5-এরই 4 নাম্বার। এটা করে দিব কারণ এটার মধ্যে ছোট্ট একটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটা ম্যাথ আর ছোট্ট একটা মানে টুইস্ট আছে, এই কারণে করা। তো বলছে 6 জন ম্যাথের স্টুডেন্ট আর 4 জন ফিজিক্সের স্টুডেন্ট আছে। এদের মধ্যে থেকে আমি 6 জনের একটা কমিটি করব, যাতে গণিতের ছাত্র মানে ম্যাথের যারা, তাদের সংখ্যা গরিষ্ঠতা থাকে। সংখ্যা গরিষ্ঠতা মানে বেশি থাকে। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো আমাকে বলো এখানে অপশন কয়টা কয়টা হবে? মানে গণিতের 3, ম্যাথের 3 হবে? না স্যার। না ভাইয়া। হবে না। তো শুরু হবে কি দিয়া বলো তো? 4 3। 4 3 কেন? 4 2। 4 2, জি স্যার। মোট 6 জন। 4 2, তারপরে কি হবে? 5 1। 5 1। লাস্ট প্রশ্ন, 6 0 কি হবে? না স্যার। হবে। এই কারণেই অঙ্কটা আমার করে দেওয়া। যারা মানে বাংলা কথাটা একটু বুঝো। আমি জানি না তোমরা কি নির্বাচনের নিউজ টিউজ দেখো? নির্বাচনে বলে না যে এই লোক সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়লাভ করছে, মানে বেশি ভোট পাইছে। আর সংখ্যাগরিষ্ঠতার মধ্যে একটা টার্ম আছে, এটার নাম হলো একক সংখ্যাগরিষ্ঠতা। সাপোজ তোমাদের ক্লাসে 20 জন স্টুডেন্ট আছে, আমি আর সাপোজ ধরো রাকিব 2 জন ভোটে দাঁড়াইছি, ঠিক আছে? যে কে মানে ধরো যে প্রতিনিধি নির্বাচন করো। সাপোজ এরকম হলো, সাপোজ তোমরা 20 জন ভোটই আমারে দিলাম আর রাকিব 0 ভোট পাইছে, ঠিক আছে? এই টার্মটাকে বলা হয় আমি একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করছি। সবাই কি আমার কথা বুঝতেছে? মানে ও কোনো ভোটই পায়নি। জি ভাইয়া। তার মানে
আমি যদি শুধুমাত্র গণিতের স্টুডেন্টদেরকে নিয়ে কমিটিটা গঠন করি, তাহলে গণিতের স্টুডেন্টরা একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করছে। যেহেতু সংখ্যাগরিষ্ঠ বলছে, একক সংখ্যাগরিষ্ঠতা একটা টার্ম আছে। সবাইকে আমার কথা বুঝতেছো ক্লিয়ারলি? জি ভাইয়া। ফাইন, এই কারণেই আমার মূলত অঙ্কটা করে দেওয়া। সংখ্যাগরিষ্ঠতা বললে এখানে কিন্তু মানে একটা শূন্য হতে পারে, কিন্তু যদি বলতো যে দুইটা দল নিয়ে আমার একটা টিম গঠন করতে হবে, মানে দুই দলের সদস্য অন্তত একজন থাকতেই হবে, এমন একটা ম্যাথ আমি তোমাকে দেখাই, তোমাদের কাছে হয়তো বই আছে। যারা একটু 9 নাম্বার অঙ্কটা দেখবা কি আছে। 9 নাম্বার অঙ্ক অন্তত একটা জোড় কাউন্টার আর একটা বিজোড় কাউন্টার নিতেই হবে, তাই না? এমন বলছে। জি ভাইয়া। এক্ষেত্রে কিন্তু শূন্য হবে না। সবাইকে বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, সো আমি কাজ দিব তোমাদের। এগুলো 5-এর 4 নাম্বার, 6 জনের কমিটি নিম্নলিখিত উপায় গঠন করা যাবে। দেখো আমি টিচার হওয়ার একটু অ্যাডভান্টেজ দিচ্ছি। গণিত 6, পদার্থ 4, গণিতের 4, পদার্থ 2, গণিতের 5, পদার্থ 1, গণিতের 6, পদার্থ 0, একক সংখ্যাগরিষ্ঠতা। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের সবাই যারা কমিটি গঠনের উপায়গুলো একটু বলো কষ্ট করে। যারা এই কমিটি গঠনের উপায়টা কি সবাই বুঝতেছো? আমাকে একটু ক্লিয়ারলি বলো। 6 জন থেকে 5 জন, 4 জন থেকে 1 জন, সবাই কি বুঝছো? জি ভাইয়া। আর লাস্টেরটা কি হবে? হ্যাঁ বলো। হ্যাঁ বললো তো একক সংখ্যাগরিষ্ঠ, তাহলে আমরা হ্যাঁ এ হ্যাঁ, আর বি নিলাম কেন? শুধু সি তে তো ওইটা হচ্ছে তাহলে। না না, এগুলো নং, মানে এইটা একটা কেস, এটা একটা কেস, এটা একটা কেস, আলাদা আলাদা কেস বোঝানো যায়। জি ভাই, তাহলে কেস এ আর কেস বি তো নেওয়া দরকার নেই। হ্যাঁ কেন? মানে গণিতের স্টুডেন্ট বেশি থাকতে হবে। আচ্ছা কেন নেওয়া দরকার নেই? সরি একক হ্যাঁ সংখ্যাগরিষ্ঠ। হ্যাঁ হ্যাঁ, না না, একক সংখ্যাগরিষ্ঠতা আর সংখ্যাগরিষ্ঠতার মধ্যে একটা টার্ম, মানে এটার একটা উপাদান। বুঝতে পারছি ভাই, একক সংখ্যাগরিষ্ঠ বললে শুধু সি নাম্বার কেসটা হবে, আর শুধু হ্যাঁ সংখ্যাগরিষ্ঠ হ্যাঁ, বললে এরকম হবে। বললে সবগুলাই হবে। হ্যাঁ, এটা বেশি থাকতে হবে, গণিত বেশি থাকতে হবে। বুঝতে পারছি। তো 90 যোগ 24 যোগ 1, 115। বুঝাইতে পারছি সবাইকে? জি ভাইয়া। যারা যেগুলা করায় দিচ্ছি না সেগুলা বাড়িতে আছে। 5-এর 1 করায় দিছি, 4 করায় দিছি, তোমার 2 আর 3 মাঝখানে কাজ। 6 নাম্বার 7 নাম্বার তোমার কাজ। 8-এর 2 নাম্বার করায় দিব, 8-এর 1 নাম্বার তোমরা। মানে যেগুলা আমি গ্রুপে করায় দিচ্ছি না সেগুলা হচ্ছে হোমওয়ার্ক। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। আচ্ছা ভেরা, এই ধরনের প্রশ্ন তোমরা প্রায়ই এটা করো, কত ভাবে তুমি পরীক্ষা দিতে পারবা এইটার একটা প্রশ্ন। বলছে গণিতের প্রশ্নপত্রে 2টা গ্রুপ আছে, 2টা গ্রুপে ক বিভাগে 5টা, খ বিভাগে 5টা প্রশ্ন আছে, 10টা প্রশ্ন। পরীক্ষার্থীকে 6টা প্রশ্নের উত্তর দিতে হবে, কিন্তু কোন গ্রুপ থেকে সে 4টার বেশি অ্যান্সার করতে পারবে। মানে ধরো ক বিভাগে 5টা প্রশ্ন আছে, যে 5টাই পারি 5টাই দিয়ে ভালো, ক বিভাগ থেকে একটা দিন, এই পণ্ডিতি করা যাবে না। সবাই কি বুঝতেছে? জি ভাইয়া। তার মানে একটা গ্রুপ থেকে তুমি ম্যাক্সিমাম 4টা দিতে পারবে। তাইলে পরীক্ষার্থী নিম্নলিখিত উপায়ে সংখ্যা বাছাই করতে পারে। ভেরা, এখানে দেখছো বাছাই কথাটা বলা আছে, বাছাই মানে কি? কম্বিনেশন। কম্বিনেশন। ভেরা ভালো করে বুঝছো। মানে তুমি 1 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার প্রশ্নের অ্যান্সার করছো, বা 3, 2, 1 অ্যান্সার করছো, কথাটা কি একই না? আগে পরে অ্যান্সার করলে কি কোনো আলাদা হবে? না স্যার। এই কারণে পজিশন ইজ নট এ ফ্যাক্টর, এই কারণে এটা কম্বিনেশন হবে।
এরা তোমরা আমাকে একটু হেল্প করবা এবার। 8-2 পরীক্ষার্থী নিম্নলিখিত উপায়ে প্রশ্ন বাছাই করতে পারবে। আমি বলে দিচ্ছি, প্রথম গ্রুপে 5টা প্রশ্ন, দ্বিতীয় গ্রুপ এখানেও 5টা প্রশ্ন। প্রশ্ন বাছাইয়ের উপায়, এরা বলো 6টা আনসার করতে হবে, কোন গ্রুপ থেকে 4টার বেশি পারবা না। তাহলে কত কত হবে, কে কে বলতে পারবা? 4 4 4 3 4 2 3 3 2 4 2 4 আর হয় দেখো তো? না আর হয় না। এবার প্রশ্ন বাছাই করো, কত হবে? 5C4 5C2 50, 5C3 5C3 10 গুণ 10 100, 5C2 5C4 50। জানাও প্রশ্ন বাছাইয়ের মোট উপায় কয়টা হবে? রকম। এরা তোমরা পরবর্তী বাস্তব লাইফে দেখবা যে এগুলোর কিন্তু অনেক অ্যাপ্লিকেশন আছে। মানে কত রকম আমি তৈরি করতে পারি, এগুলো কিন্তু মানে অ্যাপ্লিকেশন আছে। অ্যাপ্লিকেশন গুলো কি সেগুলো তোমাকে জানা। সবাই কি ম্যাথটা বুঝছো? আমাকে এটা আগে বলো। জি ভাইয়া। ওকে, এক টাইপের আমি 3টা অঙ্ক করাইছি, একটা ব্যতিক্রম অঙ্ক করা। ব্যতিক্রম অঙ্কটা হচ্ছে 18। আর এই অঙ্কটা হচ্ছে কি ইম্পর্টেন্ট, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারি, এত ইম্পর্টেন্ট। 18 দুটা ম্যাথ আছে, এর মধ্যে আমি 1 নাম্বারটা করাই দিব। এরা আমার কাছে ওই পৃষ্ঠার ছবিটা নাই, তোমাদের কাছে হয়তো বই আছে। দেখো তো 9 ব্যক্তির দল না 18 1 নাম্বার? জি ভাইয়া 18 1 নাম্বার। ওকে, আমি প্রশ্নটা একটু বুঝায় বলি। সাপোজ তোমরা এখানে 9 জন পড়তেছো, আমি সহ ধরো আর 8 জন। তাহলে আমি আর তোমরা 8 জন, মানে টোটাল 9 জন হইল। তো 9 জনের একটা দল, আমরা একটা টিম একসাথে দাঁড়ায় আছি। তো আমরা একটা বনভোজনে যাব ঠিক করলাম, মানে আমরা কোথাও ঘুরতে যাব। সাপোজ ধরো যে আমরা সাফারি পার্কে যাব। তো এই কারণে 2টা গাড়ি নিয়ে আসলাম। একটা গাড়ি হচ্ছে মাইক্রোবাস। মাইক্রোবাসে হলো 7 জন আগে। জানো মাইক্রোবাসে কি হয়, মানে ড্রাইভার ছাড়া ড্রাইভারের পাশে একজন আর পিছনে 3 জন, মানে টোটাল 7 জন আগে। আর আরেকটা হলো প্রাইভেট কার। প্রাইভেট কারে মানে ড্রাইভারের পাশে একজন আর পিছনে 3 জন, তাহলে টোটাল 4 জন আগে। তো আমরা এই 2 গাড়িতে 7 জন যাব, মানে সরি 9 জন যাব। 9 ব্যক্তির আমাদের দল। তো বসে কত রকম ভাবে ভ্রমণ করা যায়। এখন এই অঙ্কটার একটা ছোট্ট টুইস্ট আছে, মানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটাই আমি একটু বুঝায় বলতেছি। প্রথমে আমি অঙ্কটা সাজাই। 9 ব্যক্তির দলটি নিম্নলিখিত উপায়ে ভ্রমণ করতে পারে। ওকে, আপাত দৃষ্টিতে মনে হবে কি এটা তো সেম অঙ্ক, ভাই আপনি এত জোর দিচ্ছেন। এখানেও কয়টা গ্রুপ আছে বলো তো ভাইয়া, মানে কয়টা গাড়ি আছে? 2টা ভাইয়া, 2টা গাড়ি, প্রাইভেট কার আর ভাইয়া মাইক্রোবাস। হ্যাঁ হ্যাঁ। তো ওইটা আসলে বলে নাই 2টা গাড়ির কথা বলছে, আমি নিজেই বললাম যে একটা গাড়িতে 7 জন ধরে, তাহলে এটা অবশ্যই মাইক্রোবাস হবে। আর দ্বিতীয় গাড়িতে কয়জন ধরে? 4 জন। আর এটা হচ্ছে ভ্রমণের উপায়। তো এরা কি কি হইতে পারে? 9 জন যাবে, কিরকম ভাবে যেতে পারবে বলো তো, হেল্প করো আমাকে। 9 জন যাবে, কিভাবে যেতে পারে? 7 2 হ্যাঁ, তারপর 6 3 6 3, ভেরি গুড। আর 5 4 5।
এখন আই এম কোয়াইট শিওর যে ক্লাসের সবাই নাচতে নাচতে তোমরা বলবা ভাইয়া একটু সোজা 77 42 এগুলো বলবা না তোমরা? জি ভাইয়া। সরি, অঙ্কটা এরকম না। এখন প্রশ্ন হচ্ছে কেন না? ভাইয়া আগের যতগুলো অঙ্ক ছিল সবগুলোতে দুইটা গ্রুপ ছিল না বলতো ভাই? ভদ্রলোক, ভদ্র মহিলা। জি ভাইয়া। গণিতের ছাত্র, পদার্থের ছাত্র। ক বিভাগ, প্রশ্নের খ বিভাগ। এইখানে গ্রুপ কয়টা বলতো ভাই? দুইটা ভাইয়া। গ্রুপ একটাই। আমরা যাব দুইটা গাড়িতে, কিন্তু গ্রুপ একটা না ভাইয়া। ভাইয়া 7C7 দ্বারা কি বোঝায়? 7C7 দ্বারা বোঝায় 7 জন থেকে 7 জনকে নির্বাচন। আমি কি তাই করতেছি ভাইয়া? আমি কি 7 জন থেকে 7 জনকে চুজ করতেছি? নো, আমি চয়েস করতেছি 9 জন থেকে 7 জন। কারা কারা মাইক্রোবাসে যাবা, তাই না ভাইয়া? আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। তাহলে প্রথমে হবে 9C7। 9 জন থেকে 7 জনকে সিলেক্ট করছি, আসো তোমরা মাইক্রোবাসে যাও। ওরা মাইক্রোবাস নিয়ে চলে গেছে। এইবার বলো আছে কয়জন? 2 জন। 2 জন। সেই 2 জন কোথায় যাবে? অবশ্যই দ্বিতীয় গাড়িতে। অবশ্যই গাড়িতে। তাহলে সেটা হবে 2C2। অনেকে বলবা ভাইয়া গাড়িতে তো 4টা সিট আছে, 4C2। ভাইয়া 4C2 কখন হইতো? তুমি 4 জন থেকে 2 জনকে বাছাই করো। 4 জন কি আছে? না ভাইয়া, আছে তো 2 জন। আছেই 2 জন। তাহলে 2 জন গাড়িতে যাবে। 2C2। এইটাই সবাই ভুল করে। সবাই কি আমার কথা বুঝতেছে? জি ভাইয়া। মানে পার্থক্যটা হইলো আগে গ্রুপ ছিল 2টা, আমরা 2 গ্রুপ থেকে 2টাকে বাছাই করে একটা গ্রুপে তৈরি করতাম। আর এখন গ্রুপই একটা, এখান থেকে আমরা 2 দিকে বাছাই করছি। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। এরা বলতো পরেরটা কি হবে? পরেরটা কি হবে? ঠান্ডা মাথায় বলো। 9C6 into 3C2 কি হবে? 3C3। এক্সেলেন্ট। আর লাস্টেরটা কি হবে? 9C5 4C4 4C4। তোমাদের মাথায় আর কোনো প্রশ্ন আসতেছে? তোমাদের জায়গায় আমি হইলে তো আমি আমারে ফাটাই ফেলাইতাম। না স্যার, ওই যে উল্টাটা করা যায় কিনা? ইয়েস, ভেরি গুড, থ্যাংক ইউ। ওইটা স্যার করা যাবে না তো স্যার? হ্যাঁ, উল্টাটা করা যাবে। মানে আমি প্রশ্ন করতাম ভাইয়া মাইক্রোবাস সিলেক্ট করছেন আপনি, আমি গাড়িটা সিলেক্ট করলে হইতো না? মানে আমি 9 জন থেকে 2 জন পাঠাবো, হইতো ভাইয়া? আশ্চর্য কথা হইল যে হইতো, উত্তর একই হইতো। ভাইয়া আমি আগে অঙ্কটা একটু কমপ্লিট করে নিই, তারপরে তোমাকে বলতেছি। ভ্রমণের মোট উপায় কত বলো তো ভাইয়া? যোগ করে দেব। 36, 84, 126, 246 হবে। এবারে যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটার উত্তর দিয়ে অঙ্ক শেষ হবে। ভাইয়া আমি সিলেক্ট করছি প্রথম গাড়ি। আমি যদি উল্টাটা করতাম তাহলে কি হইতো বলতো? উল্টাটা করলে কি হইতো কে বলতে পারবা? 9C2 into 7C7। ভাইয়া একটা কথা মনে রাখবা, 2C2 মানে হলো 1, 7C7 মানেও কি হয় বলতো? 1ই হয়। দেখো তো এটা 36ই হয় না? দেখো তো আমি ঠিক বলছি? জি ভাইয়া। জি স্যার। এখন প্রশ্ন আসতে পারে আল্লাহ 9C7 9C2 সেম হইল কেন, তাই না? জি ভাইয়া। বেরা এই প্রশ্নের উত্তরটাই তোমাকে দিচ্ছি। বেরা এনসিআর কত একটু বলতে পারবা? n ফ্যাক্টোরিয়াল, তাই না ভাইয়া? আমি কি ঠিক বলছি? এটাই না ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা বলবা 9C7 কত হয়? ঠান্ডা মাথায় চিন্তা করো। 9 factorial divided by 2 factorial into 7 factorial। 9C2 কি হয় বলো তো একটু? একই স্যার। একই ভাইয়া। এরা এই যে কনসেপ্টটা পড়লাম না, এইটাকে বলা হয় কমপ্লিমেন্টারি কম্বিনেশন বা সম্পূরক সমাবেশ। মানে এরা সাপোজ শুনো তোমরা 9 জন আছো, তোমাকে আমি 2 জন সিলেক্ট করব তোমাদের মধ্যে, তাদেরকে আমি ট্রিট দিব, খাওয়াবো, ঠিক আছে? 9 জন থেকে 2 জনকে খাওয়ানোর উপায় কি বল? 9C2, তাই না? 9C2 না?
তাহলে বলতো 9 জন থেকে, উল্টা কথা, 9 জন থেকে আমি 7 জনকে খাওয়াবো না, উপায় কি বলো? 9C7 না? সেম উপায়। তাহলে বলো আমাকে, 2 জনকে খাওয়াবো আর 7 জনকে খাওয়াবো না, কথাটা সেম না? আমি কি বুঝাতে পারছি? জি ভাই, কথাটা সেম। এই কারণে NCR আর NCN-R এই দুটা ভ্যালু সমান। এটাকে বলা হয় কমপ্লিমেন্টারি কম্বিনেশন। এটা সামনে পড়াবো তোমাকে। এই যে এই সূত্রটা দেখতে পাচ্ছ, সম্পূরক সমাবেশ, এইটার সামনে তোমাকে পড়াবো। আজকে পড়াচ্ছিলাম, আজকে আমি লাস্ট যে জিনিসটা পড়াবো আর একটা অঙ্ক পড়াবো ভাইয়া, তার জন্য এই সূত্রটা তোমার লাগবে। n বাহু বিশিষ্ট বহুভুজে সংযোজক সরল রেখা দ্বারা গঠিত সরল রেখার সংখ্যা হচ্ছে NC2, ত্রিভুজের সংখ্যা NC3 আর কর্ণের সংখ্যা NC2-n। তোমরা এই ফর্মুলাটা একটু লেখাই আছে, তোমরা খাতায় লিখে নিবা। এর আমি কনসেপ্ট একটু বুঝাই দিচ্ছি। এই গ্রুপের মাত্র আমি একটা পড়াই দিব, বাকিগুলো তোমরা করবে। তোমাদের মনে আছে আমি ফার্স্টে গ্রুপ 2 লিখে দিয়েছিলাম আজকে ক্লাসের ফার্স্ট? সবার মনে আছে? জি ভাই। আচ্ছা, তোমরা কি আমাকে একটু বলতে পারবা একটা চতুর্ভুজে কয়টা স্ট্রেট লাইন সরল রেখা আছে? একটা চতুর্ভুজে কয়টা স্ট্রেট লাইন আছে? না ভাই, আছে। সরল রেখা কয়টা আছে কেউ কি বলতে পারবে? A B C D, একটা, দুইটা, তিনটা, চারটা। কেন ভাইয়া এই দুইটা কি কাজ দোষ করছে? এটা কি সরল রেখা না? জি ভাই, 6টা। 6টা হবে। কেন 6টা হলো কেউ কি বলতে পারবা? চতুর্ভুজে কয়টা শীর্ষবিন্দু আছে বলবা ভাইয়া? চতুর্ভুজে কয়টা বিন্দু আছে? 4টা। আর একটা সরল রেখা গঠন করতে কয়টা বিন্দু লাগে না? 2টা। 4C2, that is 6। এই কারণে n বাহু বিশিষ্ট বহুভুজে সরল রেখার সংখ্যা হবে NC। এরা এই চতুর্ভুজে কর্ণ কয়টা আছে বলতে পারবা? 2টা। 2টা স্যার। 2টা। কেন? 4C2 এতগুলা সরল রেখা, এখান থেকে 4টা বাদ দেই। 4টার নাম কি? 4টা হলো বাহু। বাহু বাদ দিলে 6 থেকে 4 কত থাকে বলো? 2টা কর্ণ। কর্ণের সূত্র স্যার। হ্যাঁ, এটা কর্ণের সূত্র। এরা আমাকে বলো একটা পঞ্চভুজ, বলবা পঞ্চভুজের বাহু কয়টা? 5টা। 5টা। পঞ্চভুজের সরল রেখা কয়টা হয় বলো তো? কেউ কি বলতে পারবা? স্ট্রেট লাইন 5C2 10টা হয়। কেমনে হয় 10টা? আসো আমরা দেখি। 1 2 3 4 5টা তো আছে। 6 7 8 9 10। বলো একটা পঞ্চভুজে কি 10টা সরল রেখা আছে না ভাইয়া? জি ভাইয়া। কর্ণ কয়টা বলো তো ভাইয়া? 5টা। 5C2 - 5, 10 - 5, 5টা। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। ক্লাসের সবাই বলো একটা ষড়ভুজে, কনসেপ্টটা চিন্তা করো, একটা ষড়ভুজে কয়টা বাহু থাকা উচিত? কে বলতে পারবা? বাহু 6টা। সরল রেখা কয়টা? কি বলতে পারবা? 15টা। 15টা। 6C2 15। তো আসো আমরা দেখি। 1 2 3 4 5 6, 1 7 8 9 10 11 12 13 14 15। একটা ষড়ভুজে 15টা সরল রেখা আছে। আর বলো কর্ণ কয়টা? 9টা। তাহলে আজকে তোমরা শিখে রাখলা n বাহু বিশিষ্ট বহুভুজে সরল রেখার সংখ্যা হচ্ছে NC2, কর্ণের সংখ্যা হচ্ছে NC2-n। কেউ কি বলতে পারবা মানে ত্রিভুজের সংখ্যা কয়টা হবে? ত্রিভুজের জন্য কয়টা বিন্দু লাগে? 3টা। 3টা। তাহলে হবে 6C3 ষড়ভুজের ক্ষেত্রে, আর n বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রে হবে NC3।
এই সূত্রটা বুঝছো কিনা এবার আমাকে একটু দয়া করে জানাও। আমি চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম, সবাই আমাকে বলো যে বুঝছো কিনা এই লাইন। বুঝতে পারছি। ওকে, সো এই নিয়মের অঙ্ক আছে মানে 5টা আছে, স্ট্রেইট ফরওয়ার্ড অঙ্ক, একদম মানে কি বলবো পান্তা ভাত, একটা করাই দিচ্ছে। এরা প্রথমে যেটা করাই দিব, আমি 2 এর 3 নাম্বার, তোমরা 2 এর 2 করবা, 4 এর 1 2 করবা। বলো 2 এর 3 নাম্বারটা কি বলছে? 12 বাহু বিশিষ্ট বহুভুজে কয়টা ত্রিভুজ গঠন করা যাবে? খুব সোজা, বলো তো এক লাইন। ত্রিভুজ গঠনের জন্য কয়টা বিন্দু লাগে ভাইয়া? 3টা। 3টা। তাহলে কি লিখবা? 2 এর 3 নাম্বার 12 বাহু বিশিষ্ট বহুভুজে কৌণিক বিন্দুগুলোর মানে শীর্ষবিন্দুগুলোর আর কি সংযোগ রেখা দ্বারা, এই কথাগুলো লিখ, সংযোগ রেখা দ্বারা গঠিত ত্রিভুজের সংখ্যা কয়টা হবে? ক্লাসে কেটে বলতে পারবা? 220। 12C3 মোস্ট প্রবাবলি 220 হয়। দেখো আমি বুড়া হয়েও যেতে পারি, যেই দিন আমি এগুলো ভুল করা শুরু করব আমি ধরে নিব যে আমি বুড়া হয়ে গেছি। বুঝতেছো? মনে হয় ঠিক আছে। সরল রেখার সংখ্যা কত? সরল রেখা কয়টা? 12C2 66 মনে হয়, তাই না? কিন্তু বলো সরল রেখা তো 66, কিন্তু 12টা কি? বাহু। কিন্তু 12টি হচ্ছে বহুভুজের বাহু, তার মানে কর্ণের দৈর্ঘ্য কর্ণ কয়টা হবে? সুতরাং কর্ণের সংখ্যা 66 থেকে 12টা বাদ কত হবে? 54। আমি মনে হয় বুঝাতে পারছি, একদম ইজি অঙ্ক, এরকম 3টা অঙ্ক আছে, বাসায় করে ফেলাম। গ্রুপ 1 গ্রুপ 2 যদি করে ফেলো। বলো ভাইয়া। ভাইয়া কালকে ওই যে গোল টেবিলের অঙ্কটা থেকে সমস্যা ছিল। হ্যাঁ বলো, গোল টেবিলের অঙ্ক কি হচ্ছে? ভাইয়া গোল টেবিলের অঙ্কে আপনি যাকে স্থির করছিলেন, ভাইয়া ও তো অন্যগুলো চেয়ারে বসতে পারে না, অন্য চেয়ারে বসতে পারে না, এক আসন পর পর বসতে হবে, কারণ ওরা তো পাশাপাশি বসবে না বলে দিচ্ছে। হ্যাঁ, তাহলে যেখানে আর্টসের গুলোকে বসাবেন ওখানেও তো ও বসতে পারে চাইলে, মানে ওরও তো অধিকার আছে। না, প্রথমে অংশ বিন্যাস, প্রথমে তুমি আর্টস বসাবা, তারপরে গ্যাপে গ্যাপে সায়েন্স বসাবা, তাইলে সায়েন্সের এরা মানে আর্টসের এরা পাশাপাশি বসলো, মানে আগে তোমাকে একটা বিন্যাস করে নিতে হবে, তারপরে আরেকটা বিন্যাস। বুঝছো? জি ভাইয়া। ওকে, নেক্সট ক্লাসে তোমরা হোমওয়ার্ক গুলো করে রাখো, নেক্সট ক্লাসে 5.2 শেষ করবো ইনশাআল্লাহ। ভালো থাকো সবাই।